উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোটদের গল্প সংকলন। ঘ্যাঘা সুর। এক যে ছিল রাজা, তার ছিল একটি মেয়ে। মেয়েটি হইয়া অবধি খালি অসুখেই ভুগিতেছে, একটি দিনের জন্যেও ভালো থাকে না। কত বদ্যি, কত ডাক্তার, কত চিকিৎসা, মেয়ে ভালো হইবে দূরে থাকুক, দিন দিনই রোগা হইতেছে। এত ধন জন থাকিয়াও রাজার মনে সুখ নাই। কিসে মেয়েটি ভালো হইবে তাহার কেবল সেই চিন্তা। এমনি করিয়া দিন যায়। এর মধ্যে একদিন এক সাধু রাজার সঙ্গে দেখা করতে আসিলেন। তিনি রাজার মেয়ের অসুখের কথা শুনিয়া বলিলেন, মহারাজ, তোমার মেয়ে একটি লেবু খাইলে ভালো হইবে। একটি লেবু? সে কোন লেবুটি? কোথায় কাহার বাগানে তাহা পাওয়া যাইবে? সাধু তাহার কিছু না বলিয়াই চলিয়া গেলেন। রাজার উপায় না দেখিয়া দেশের লোককে এই কথা জানাইয়া দিলেন। যাহার লেবু খাইয়া আমার মেয়ে ভালো হইবে, সে আমার মেয়েকে বিবাহ করিবে আর আমার রাজ্য পাইবে। এখন মুশকিলের কথা এই যে সে রাজ্যে লেবু মেলে না। কেবলমাত্র এক চাষির বাড়িতে একটি লেবুর গাছ আছে। চাষি অনেক কষ্ট করিয়া শ্রীহট্ট হইতে সেই গাছটি আনিয়াছিল। সবে সেই বৎসর তাহাতে লেবু হইয়াছে। লেবু তো নয়, যেন রসগোল্লা, এক একটা বড় কত, যেন এক একটা বেল। তেমন লেবু তোমরা দেখো নাই, খাও নাই, আমিও দেখিতে পাই নাই। দেখিতে পাইলে খাইতে চেষ্টা করা যাইত। চাষির 3 ছেলে, যদু, গোষ্ঠ আর মানিক। রাজার হুকুম শুনিয়া চাষি যদুকে এক ঝুড়ি লেবু দিয়া বলিল, শিগগির এগুলি রাজার বাড়ি নিয়ে যা। এর একটা খেয়ে যদি মেয়ের ব্যামো সারে, তবে রাজার মেয়েকে বিয়ে করতে পাবি। যদু লেবু ঝুড়ি মাথায় করিয়া রাজার বাড়ি চলিয়াছে। এমন সময় পথে 1 হাত লম্বা একটি মানুষের সঙ্গে তাহার দেখা হইল। সেই লোকটি তাহাকে জিজ্ঞাসা করিল, তোমার ঝুড়িতে কি ও? যদু বলিল, ব্যাঙ। সেই লোকটি বলিল, আচ্ছা, তাই হোক। রাজার দারোয়ানেরা লেবুর কথা শুনিয়া যার পর নাই আদরের সহিত যদুকে রাজার নিকট লইয়া গেল। রাজা মহাশয় ব্যস্ত হইয়া নিজেই ঝুড়ির ঢাকা খুলিলেন, আর অমনি 4টি ব্যাঙ তাহার পাগড়ির ওপর লাফাইয়া উঠিল। সেই ঝুড়িতে যতগুলি লেবু ছিল সব কয়টাই ব্যাঙ হইয়া গিয়াছে। সুতরাং লেবু খাওয়াইয়া রাজার মেয়েকে ভালো করা আর রাজার জামাই হওয়া যদুর ভাগ্যে ঘটিল না। এরপর চাষি আর এক ঝুড়ি লেবু দিয়া গোষ্ঠকে পাঠাইল। এবারেও সেই 1 হাত লম্বা মানুষটি কোথা হইতে আসিয়া গোষ্ঠ ঝুড়িতে কি আছে জিজ্ঞাসা করিল। গোষ্ঠ বলিল, ঝিঙের বিচি। 1 হাত লম্বা মানুষটি বলিল, আচ্ছা, তাই হোক। রাজবাড়ির দরওয়ানেরা প্রথমে গোষ্ঠকে ঢুকিতে দেয় নাই। তাহারা বলিল, তোরই মতো একটা সেদিন এসে রাজামশায়ের পাগড়ি নোংরা করে দিয়ে গেছে, তুই আবার একটা কি করবি কে জানে। অনেক পীড়াপিড়ির পর গোষ্ঠ ঢুকিয়া রাজার মেয়েকে কিরূপ লেবু খাওয়াইল বুঝিতে পারো। সাজাটাও তার তেমনই হইল। মানিককে সকলেই একটু বোকা মনে করে, কাজেই তাহাকে আর লেবুর ঝুড়ি দিয়া রাজার বাড়ি পাঠাইতে কেহ বলিল না। কিন্তু সে যাইবার জন্য একেবারে সাজিয়া গুজিয়া প্রস্তুত হইয়া আছে। যতক্ষণ না চাষি তাহাকে যাইতে বলিল, ততক্ষণ তাহাকে কিছুতেই ছাড়িল না। শেষটা তাহাকেও 1 ঝুড়ি লেবু দিয়া পাঠাইতে হইল। পথে সেই 1 হাত লম্বা মানুষের সহিত মানিকেরও দেখা হইল। 1 হাত লম্বা মানুষ জিজ্ঞাসা করিল, ঝুড়িতে কি ও? মানিক বলিল, ঝুড়িতে লেবু আছে, তাই খেয়ে রাজা মহাশয়ের মেয়ের অসুখ সারবে। 1 হাত লম্বা মানুষ বলিল, আচ্ছা, তাই হোক। রাজবাড়িতে ঢুকিতে মানিকের যার পর নাই মুশকিল হইয়াছিল। অনেক মিনতি আর হাত জোড়ের পর দরওয়ানেরা তাকে পথ ছাড়িয়া দিল আর বলিল, দেখিস সেই ব্যাঙ কি ঝিঙের বিচি যেন না হয়, তাহলে কিন্তু তোর প্রাণটা থাকবে না। যাহা হোক, মানিকের ঝুড়িতে লেবুই পাওয়া গেল। রাজামশাই তো খুবই খুশি। তাড়াতাড়ি বাড়ির ভিতর লেবু পাঠাইয়া দিয়া বলিলেন, কেমন হয় আমাকে খবর দিস।
খবরের আশায় রাজামশাই বসিয়া আছেন। এমন সময় মেয়ে নিজেই খবর লইয়া উপস্থিত। সেই লেবু মুখে দিতে না দিতেই তাহার অসুখ একেবারে সারিয়া গিয়াছে। ইহাতে রাজামহাশয় যার পর নাই আনন্দিত হইলেন, কিন্তু তাহার পরেই ভাবিতে লাগিলেন, তাই তো করিয়াছি কি, এখন যে চাষির ছেলের সঙ্গে মেয়ের বিবাহ দিতে হয়। এই ভাবিয়া রাজামশাই স্থির করিলেন যে চাষির ছেলেকে যেমন করিয়াই হোক ফাঁকি দিতে হইবে। মানিকলাল ভাবিতেছে এরপরই বুঝি মেয়ে বিয়ে দেবে। এমন সময় রাজামশাই তাকে বলিলেন, বাপু, তুমি কাজটা বেশ ভালোই করিয়াছ, কিন্তু রাজার মেয়ে বিবাহ করা সহজ কথা নয়। আগে আর একখানা কাজ করিয়া দাও, তারপর দেখা যাইবে কি হয়। জলে যেমন চলে ডাঙায়ও তেমনি চলে, এইরূপ একখানা নৌকা আমায় গড়িয়ে না দিতে পারলে তোমার কোনো আশাই নাই। মানিক যে আজ্ঞা বলিয়া বিদায় হইল। তারপর বাড়ি আসিয়া সকল কথা বলিল। বাড়ির সকলেই মানিককে নেহাত বোকা ঠাউরাইয়া রাখিয়াছিল। সুতরাং তাহারা মনে করিল যে মানকে যখন রাজার মেয়েকে ভালো করিয়া আসিয়াছে, তখন নৌকাখানা ইচ্ছা করিলেই যে এসে তৈর করতে পারে। যদু একখানা কুড়াল লইয়া তখনই নৌকা গড়িতে চলিল। বনের ভেতর হইতে গাছ কাটিয়া সেখানেই কাজ আরম্ভ করিয়া দিল। ইচ্ছা সেই দিনই নৌকা প্রস্তুত করিয়া ফেলে। পরিশ্রমেরও কসুর নাই। এমন সময় কোথা হইতে সেই 1 হাত লম্বা মানুষ আসিয়া উপস্থিত। কি হে যদুনাথ, কি হচ্ছে? গামলা। আচ্ছা, তাই হোক। তাই হোক বলিয়া 1 হাত লম্বা মানুষ চলিয়া গেল। যদুও নৌকা গড়িতে লাগিল, কিন্তু সে যত পরিশ্রম করে তাহার সমস্তই বৃথা হয়। সেই সর্বনেশে কাঠ খালি গামলার মতো গোল হইয়া ওঠে, নৌকার মতো কিছুতেই হইতে চায় না। শেষটা যদুর রাগ হইয়া গেল, কিন্তু রাগের ভরে এক কাঠ ফেলিয়া দিয়া ক্রমাগত আর 2-3 খানা কাঠ লইয়াও গামলা ছাড়া আর কিছুই তৈরি করতে পারিল না। যাহা হোক, গামলাগুলি হইল ভারী সরেস। সুতরাং সন্ধ্যার সময় যদুনাথ গোটা 3-4 গামলা ঘাড়ে করিয়া বাড়ি ফিরিল। এমন ভালো গামলাগুলি বনে ফেলিয়া আসিতে কিছুতেই তাহার ইচ্ছা হইল না। তারপর গোষ্ঠ নৌকা গড়িতে চলিল, আর সেই 1 হাত লম্বা মানুষের অনুগ্রহে সন্ধ্যাবেলা 5খানি অতিশয় উঁচু দরে লাঙল কাঁধে ঘরে ফিরিল। অবশ্য এরপর মানিক নৌকা গড়িতে গেল, আর তাহাকেও সেই 1 হাত লম্বা মানুষ আসিয়া জিজ্ঞাসা করিল, কি হচ্ছে? মানিক সাদাসিধে উত্তর দিল, জলে যেমন চলে ডাঙায়ও তেমনি চলে। এমন একখানা নৌকা গড়ে দিতে পারলে রাজামশাই বলেছেন মেয়ে বিয়ে দেবেন। এই কথা শুনিয়া 1 হাত লম্বা মানুষ বলিল, আচ্ছা, তাই হোক। মানিক সবে নৌকার কাঠ কাটিয়া তাহাতে চড়িয়া বসিয়াছেন। 1 হাত লম্বা মানুষের কথা শেষ হইতে না হইতেই সেই কাঠ ছুটিয়া চলিতেছে। সে এখন আর কাঠ নাই, অতি চমৎকার একখানা নৌকা। তাহাতে দাঁড়ি নাই, মাঝি নাই, দাঁড় নাই, পাল নাই। যেখানে যাইবার দরকার তাহা নিজেই বুঝিয়া লয়, সেখানে সে নিজেই থামে। রাজা রাজরার উপযুক্ত মখমলের গদি তাকিয়ায় তাহার ভিতরটা সাজানো। বাইরেটা দেখিতে কি সুন্দর তাকি বলিব। যে জিনিসে তাহা সাজাইয়াছে তাহা 1 হাত লম্বা মানুষের দেশে হয়, আমি তাহার নাম জানি নে। রাজামশাই সভায় বসিয়া আছেন। এমন সময় মানিকলালের নৌকা সেখানে গিয়া উপস্থিত। সকলে নৌকার রূপ গুণ দেখিয়া আশ্চর্য হইয়া গেল, আর কত প্রশংসা করিতে লাগিল। রাজামশাইও খুব আশ্চর্য না হইয়াছিলেন এমন নয়, কিন্তু তাহা চাপিয়া গিয়া মুখে মানিককে বলিলেন, এতেও হচ্ছে না, আর একখানা কাজ করে দিতে হবে। 1 গাছ ঘেঘাসুরের লেজের পালক হলে আমার মুকুটে শোভা হয়। এই জিনিসটি এনে দিলে নিশ্চয়ই আমার মেয়েকে বিয়ে করতে পাবে। মানিক যে আজ্ঞা বলিয়া ঘেঘাসুরের পালক আনিতে চলিল। খানিকটা পাখি, খানিকটা জানোয়ার, বিদঘুটে চেহারা, খিটখিটে মেজাজ, ভারী জ্ঞানী, বেজায় ধনী, অসুর ঘেঘা মহাশয়। 1 মাসের পথ দূরে অজানা নদীর ধারে
অচেনা শহরে সোনার পুরীতে বাস করেন। মানুষটিকে দেখিতে পাইলেই রসগোল্লাটির মতন টপ করিয়া তাকে গিলিয়া খান। সেই ঘেঘা মহাশয়ের পালক আনিতে মানিক চলিয়াছে। যাহাকে দেখে তাহাকেই ঘেঘাসুরের মুলুকের পথ জিজ্ঞাসা করে, আর ডাইনে বাঁয়ে না চাহিয়া ক্রমাগত সেই পথে চললে। রাত্রি হইলে কাহারও বাড়িতে আশ্রয় লয়, আবার সকালে উঠিয়া চলিতে থাকে। ঘেঘাসুরের মুলুকে যাইতেছে শুনিয়া সকলেই তাহাকে আদর করিয়া জায়গা দেয়। একদিন রাত্রিতে এইরূপে সে একজন খুব ধনী লোকের বাড়িতে অতিথি হইয়াছে। সেই ধনী অনেক কথাবার্তার পর তাহাকে বলিল, বাপু, তুমি ঘেঘাসুরের দেশে চলেছ শুনেছি। সে অনেক বিষয়ের খবর রাখে। আমার লোহার সিন্ধুকের চাবিটা হারিয়ে ফেলেছি। ঘেঘা তার কোনো সন্ধান বলতে পারে কিনা জিজ্ঞাসা করো তো। মানিক বলল, আচ্ছা মশাই, আমি জেনে আসব। আর একদিন সে আর এক বড়লোকের বাড়িতে অতিথি হইয়াছে। সেই বড়লোকের মেয়ের ভারী অসুখ। তাহার ব্যায়ামটা যে কি কোনো ডাক্তার কবিরাজ তাহা ঠিক করিতে পারে না। মেয়ে দিন দিন খালি রোগা হইয়া যাইতেছে। সেই বড়লোক মানিককে খুব যত্ন করিয়া খাওয়াইয়া তারপর বলিলেন, আমার মেয়ের অসুখ কিসে সারবে এই কথাটা যদি ঘেঘার কাছ থেকে জেনে আসতে পারো তবে বড় উপকার হয়। মানিক বলিল, অবশ্যই মশাই, আমি নিশ্চয় জেনে আসব। এইরূপে 1 মাস চলিয়া মানিক অজানা নদীর ধারে আসিয়া ওপারে ঘেঘাসুরের সোনার বাড়ি দেখিতে পাইল। অজানা নদীর নৌকা নাই, খেয়া নাই, এক বুড়ো সকলকেই কাঁধে করিয়া পার করে। মানিকও তাহারই কাঁধে চড়িয়া নদী পার হইল। বুড়ো তাহাকে বলিল, বাপু, আমার এই দুঃখ কবে দূর হবে ঘেঘার কাছে জিজ্ঞাসা করো তো। আমার খাওয়া নাই, দাওয়া নাই, খালি কাঁধে করে দিন রাত্রির মানুষকে পার করেছি। ছেলেবেলা থেকে এই করছি, আর এখন বুড়ো হয়ে গেছি। মানিক বলিল, তোমার কিচ্ছু ভয় নেই, আমি নিশ্চয় তোমার কথা জিজ্ঞেস করব। নদী পার হইয়া মানিক ঘেঘার বাড়িতে গেল। ঘেঘা তখন বাড়ি ছিল না, ঘেঘি ছিল। ঘেঘি তাহাকে দেখিয়া বলিল, পালা বাছা, শিগগির পালা, ঘেঘা তোকে দেখতে পেলেই গিলবে। মানিক বলিল, আমি যে ঘেঘার লেজের একগাছি পালক চাই, সেটি না নিয়ে কেমন করে যাব? আর সেই যাদের চাবি হারিয়ে গেছে সেই চাবিটি কোথায় আছে? আর যাদের মেয়ের অসুখ তার ওষুধ জেনে যেতে বলেছে, আর যে বুড়ো পার করে দিলে সে বাড়ি যাবে কেমন করে? ঘেঘি বলল, প্রাণটি নিয়ে কোথায় পালাবে, না আবার তার পালক চাই, আর তাকে 100 খবর বলে দাও। তুই কে রে বাপু? মানিক বলিল, আমি মানিক। পালক না নিয়ে গেলে রাজার মেয়ে বিয়ে দেবে না। একগাছি পালক আমার চাই। হাজার হোক স্ত্রীলোক। মানিককে দেখিয়া ঘেঘির দয়া হইল। সে বলিল, আচ্ছা বাপু, তাহলে তুই এই খাটের তলায় লুকিয়ে থাক, তোর ভাগ্যে থাকলে হবে এখন। মানিক ঘেঘার খাটের তলায় লুকাইয়া রহিল। সন্ধ্যার পর ঘেঘাসুর বাড়ি আসিল। ঘেঘি তাড়াতাড়ি পা ধুইবার জল টল দিয়া সোনার থালায় খাবার হাজির করিল। ঘেঘার মেজাজটা বড়ই খিটখিটে, সবটাতেই সে দোষ ধরে। বাড়ি আসিয়াই সে জোরে জোরে নিঃশ্বাস টানিতে লাগিল আর বলিতে লাগিল, মানুষের গন্ধ কোত্থেকে এলো? মানুষের গন্ধ, মানুষ দে খাই। ঘেঘার কথা শুনিয়া খাটের তলায় মানিকলালের মুখ শুকাইয়া গেল। ঘেঘির বুক ধড়াস ধড়াস করিতে লাগিল। সে অনেক কৌশল করিয়া ঘেঘাকে বুঝাইল যে একটা মানুষ আসিয়াছিল, কিন্তু সেটা ঘেঘার নাম শুনিয়াই পলাইয়াছে। ইহাতে ঘেঘা কিছু শান্ত হইয়া খাবার খাইতে বসিল। খাওয়া শেষ হইলে ঘেঘা খাটে শুইয়া নিদ্রা গেল। ঘুমের ভিতর তাহার লম্বা লেজটি লেপের বাহিরে আসিয়া খাটের পাশে ঝুলিয়া পড়িয়াছে। সেই লেজের আগায় অতি চমৎকার পালকের গোছা। মানিক খাটের তলায় অপেক্ষা করিয়া আছে, লেজ দেখিয়াই সে খ্যাঁচ করিয়া একটি পালক ছিঁড়িয়া লইল। অমনি ঘেঘা ব্যস্ত সমস্ত হইয়া উঠিয়া বলিল, ঘেঘি,
আমার লেজ ধরে যেন কে টানলে। মানুষের গন্ধ। ঘেঘি বলিল, তোমার ভুল হয়েছে, অত বড় পালকের গোছা কোথায় আটকে লেজে টান পড়েছে। আর মানুষ তো একটা এসেছিল বলেছি, এ তারই গন্ধ। সেই মানুষটা কত কথা বললে, সেই কাদের বাড়ি লোহার সিন্দুকের চাবি হারিয়ে গেছে। ঘেঘির কথা শেষ হতে না হতেই ঘেঘা বলিল, হ্যাঁ হ্যাঁ, সেই লোহার সিন্দুকের চাবি আমি জানি, সেটাকে তাদের খোকা গদির ফুটোর ভেতর ঢুকিয়ে রেখেছে। ঘেঘি বলিল, আবার কাদের মেয়ের কি অসুখ। অমনি ঘেঘা বলিল, কোনা ব্যাঙে ওর চুল নিয়ে গেছে, ঘরের কোণেই তার গর্ত, ওইখান থেকে খুঁড়ে সেই চুল আনলেই মেয়ের ব্যামো সারবে। আবার ঘেঘি বলিল, যে লোকটা মানুষ ঘাড়ে করে নদী পার করে। ঘেঘা বলিল, সেটা একটা মস্ত গাধা, একজনকে কেন নদীর মাঝখানে নামিয়ে দেয় না, তাহলেই তো সে বাড়ি যেতে পারে। যাকে নামিয়ে দেবে সেই মানুষ পার করতে থাকবে। মানিকের সকল কাজই আদায় হইল। এখন রাত পোহাইলে ঘেঘা বাহিরে চলিয়া যায়, আর সেও বাহিরে আসিতে পারে। রাত ভোর হইলে ঘেঘা জল খাবার খাইয়া বেড়াইতে বাহির হইল। ঘেঘিও মানিককে পেট ভরিয়া খাওয়াইয়া বিদায় করিল। এরপর প্রথমেই সেই বুড়োর সঙ্গে দেখা। বুড়ো জিজ্ঞাসা করিল, আমার কথা কিছু হলো? মানিক বলিল, সে হবে এখন, আগে পার করো, আমার বড্ড তাড়াতাড়ি। বুড়ো মানিককে কাঁধে করিয়া পাড়ে লইয়া গেলে পর ডাঙায় উঠিয়া মানিক বলিল, এরপর একজনকে মাঝখানে নামিয়ে দিও, তাহলেই তোমার ছুটি। এই কথা শুনিয়া বুড়ো মানিককে অনেক ধন্যবাদ দিয়া বলিল, ভাই, তুমি আমার এমন উপকারটা করলে, আমার ইচ্ছে হচ্ছে তোমাকে আর দুবার কাঁধে করে পার করি। মানিক বলিল, তুমি দয়া করে যা করেছ তাই ঢের, আর আমার বুড়ো মানুষের কাঁধে চড়ে কাজ নেই, আমি এখন দেশে চললাম। 4 দিন চলিয়া মানিক যাহাদের মেয়ের অসুখ ছিল তাহাদের বাড়িতে আবার অতিথি হইল। বাড়ির কর্তা অত্যন্ত আগ্রহের সহিত জিজ্ঞাসা করিলেন, ঘেঘা কিছু বলেছে? মানিক বলিল, হ্যাঁ। এই বলিয়া সে ঘরের কোণ হইতে কোনা ব্যাঙের গর্ত খুঁড়িয়া যেই চুল বাহির করিল, আর অমনি যে মেয়ে 2 বৎসর যাবৎ মরার মতো পড়িয়াছিল সে উঠিয়া হাসিয়া বেড়াইতে লাগিল। ইহাতে বাড়ির সকলে যে কত খুশি হইল তাহা কি বলিব। মানিককে তাহারা এত টাকা দিল যে 10টা উঠে তাহা বহিতে পারে না। যাহাদের চাবি হারাইয়া গিয়াছিল তাহারাও চাবি পাইয়া মানিককে ঢের টাকা করি দিল। এই সমস্ত টাকা করি লইয়া সে দেশে ফিরিয়া রাজামশাইকে ঘেঘাসুরের পালক বুঝাইয়া দিল। দেশের সকল লোক ইহাতে মানিকের যারপরনাই প্রশংসা করিল। তাহারা সকলেই বলিল যে মানিককে এত ক্লেশ দেওয়া রাজার ভারী অন্যায় হইয়াছে, তাহার সঙ্গে মেয়ের বিবাহ দিতে আর দেরি করা উচিত নয়। রাজা মহাশয় আর কি করেন, শেষটা অনেক কষ্টে রাজি হইলেন। তারপর খুব জাঁকজমকের সহিত রাজকন্যা ও মানিকের বিবাহ হইল। মানিক এত টাকা করে লইয়া আসিয়াছে যে তাহাতেই তাহার পরম সুখে দিন কাটিতে লাগিল। কিন্তু রাজামশায়ের ইহাতে ভারী হিংসা হইল। তিনি মনে করিলেন, ঘেঘাসুরের দেশে গেলে যদি এত টাকা নিয়ে আসা যায় তবে আমিও সেখানে যাব। এই ভাবিয়া রাজা মহাশয় ঘেঘার মুল্লুকে যাত্রা করিলেন, কিন্তু সেখানে পৌঁছাইতে পারেন নাই, কারণ অজানা নদী পার হইবার সময় সেই বুড়ো তাহাকে মাঝখানে নামাইয়া দিল। রাজা মহাশয় প্রথমে আশ্চর্য হইলেন, তারপর চটিয়া লাল হইলেন, তারপর বুড়োকে গালি দিতে লাগিলেন, তারপর হাত জোর করে মিনতি করিতে লাগিলেন। কিন্তু বুড়ো তাহার কথায় কান দিবার অবসরই পায় নাই। ততক্ষণে সে ডাঙায় উঠিয়া ঊর্ধ্বশ্বাসে বাড়ি পানে ছুটিয়াছে। তাড়াতাড়িতে রাজামশায়ের ছুটি পাইবার কৌশলটি বলিয়া দিবার কথা তাহার মনে হয় নাই। সুতরাং রাজা মহাশয় আজও সেই স্থানেই মানুষ পার করিতেছেন।
পাঠক পাঠিকাদের মধ্যে কেহ যদি কখনো ঘেঘাসুরের মুল্লুকে যান, তাহা হইলে দয়া করিয়া বেচারাকে সেই কথাটা বলিয়া দিবেন, কিন্তু পুনরায় নদীর এপারে ফিরিয়া না আসিয়া এ কথা বলিবেন না, কারণ তাহা হইলে কিঞ্চিত অসুবিধা হইতে পারে। সাগর কেন লোনা? এক যে ছিল রাজা, তার নাম ফ্রদি। তার ছিল একটা জাঁতা, তাকে বলতো গ্রত্তি। সে জাঁতা যেমন তেমন জাঁতা ছিল না, তাকে ঘুরিয়ে যে জিনিস ইচ্ছা তাই তার ভেতর থেকে বার করা যেত। কিন্তু ঘোরাবে কে? সে জাঁতা ছিল পাহাড়ের মতো বড়। রাজার চাকরেরা সেটা নাড়াতেই পারল না। রাজার দেশে যত জোয়ান ছিল সকলে হার মেনে গেল, সে জাঁতা কিছুতেই ঘুরবার নয়। রাজার মনে বড় দুঃখ। ভেবেছিলেন জাঁতা ঘুরিয়ে কত হীরা মানিক বার করে নেবেন, কিন্তু হায়, জাঁতা আর ঘুরলই না। এমনই করে দিন যায়। তারপর একবার বিদেশে গিয়ে তিনি দুটি দানবের মেয়েকে দেখতে পেলেন। তারা দুটি বোন, একজনের নাম মেনিয়া আর একজনের নাম ফেনিয়া। তারা চলতে গেলে মাটি কাঁপে, বসতে গেলে গর্ত হয়ে যায়। তাদের দেখে রাজা ভাবলেন, এইবার আমার জাঁতা ঠেলবার লোক জুটেছে। তখন রাজা খুশি হয়ে মেনিয়া ফেনিয়াকে কিনে নিয়ে দেশে ফিরে এলেন। এসেই তাদের দুজনকে জাঁতার কাছে নিয়ে গিয়ে বললেন, ঠেল ঠেল ঠেল, সোনা বেরোক রূপো বেরোক, ঠেল ঠেল। মেনিয়া আর ফেনিয়া জাঁতা ঠেলতে লাগলো আর গান গাইতে লাগলো। আয় সোনা হুইয়া, আয় রূপো হুইয়া, ফ্রদির ঘরে হুইহা, সিন্দুক ভরে হুইহা। দেখতে দেখতে সোনা রূপায় রাজার বাড়ি ভরে গেল। তবু রাজা খালি বলে ঠেল ঠেল ঠেল। দিনের পর দিন জাঁতা ঠেলতে ঠেলতে মেনিয়া ফেনিয়া কাহিল হয়ে পড়ল। তাদের পিঠ ধরে গেল, হাত অবশ হয়ে এলো। তবু রাজা খালি বলছেন ঠেল ঠেল ঠেল। মনিয়া ফেনিয়া ঠেলতে লাগলো। কি করে, কিনে যখন এনেছে তখন কাজ তো করিয়ে নেবেই, কিন্তু মনে মনে তাদের বড্ড রাগ হলো। একদিন রাজা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে আছেন। মেনিয়া ফেনিয়া জাঁতা ঠেলছে। ঠেলতে ঠেলতে তারা বলল, দাঁড়াও, এই বেলা একটু মজা দেখাচ্ছি। বলে তারা গাইতে লাগলো, আয় ডাকাত হুই রে হা, হাজার হাজার হুই রে হা, মার মার হুই রে হা, লাগা আগুন হুই রে হা। অমনি হাজার হাজার ডাকাত এসে দেশ ছেয়ে ফেলল। তারা জাহাজে চড়ে সাগর পার হয়ে দেশ বিদেশে ডাকাতি করে বেড়ায়। তাদের বলে বোম্বেটে, তাদের সঙ্গে কেউ পারে না। রাজা ঘুমোতেই লাগলেন। ডাকাতেরা তাদের সকলকে মেরে যত টাকা করে লুঠে নিয়ে গেল। মেনিয়া ফেনিয়াকে শুদ্ধ সেই জাঁতাটাও নিয়ে জাহাজে তুলল। তারপর ডাকাতদের সর্দার বলল, বাহ, বেশ হয়েছে, জাঁতাটার ভিতর থেকে যা চাই তাই বেরোবে। টাকা কড়ি তো আমাদের ঢের আছে, নাই খালি নুন। এবার আমাদের নুনের দুঃখ দূর হবে। ঠেল ঠেল ঠেল, নুন বেরো, নুন নুন। মেনিয়া ফেনিয়া জাঁতা ঠেলতে লাগলো, আর কেবল নুন বেরোতে লাগলো। নুন নুন আর নুন। শেষে জাহাজ একেবারে ডুবেই গেল। সব ডাকাত তার সঙ্গে ডুবে মরল। সেই ভয়ঙ্কর জাঁতা ডুববার সময় যে কি কাণ্ড হয়েছিল কি বলবো। সাগরের জল গর্ত হয়ে হরহর শব্দে জল তার চারদিকে ঘুরপাক খেতে লাগলো। সেই ঘূর্ণি আজও থামেনি। আর সেই লবণের কি হলো? কি আর হবে, সেই নুন সমুদ্রের জলে ভেসে গেল। দুই দানবীতে মিলে কম নুন তো বার করেনি, সাগরের সব জল তাতে লোনা হয়ে গেছে। আমার কথা বিশ্বাস না হয় মুখে দিয়ে দেখে আসতে পারো।
নরওয়ে দেশের পুরাণ। আমাদের দেশের পুরাণে যেমন দেবতা আর অসুরের গল্প আছে, পুরাতন নরওয়ে আর সুইডেন দেশের পুরাণেও তেমনি সব দেবতা আর অসুরের কথা লেখা আছে। নরওয়ের পুরাণে আছে যে সেকালের আগে যখন পৃথিবী বা সমুদ্র বা বায়ু কিছুই ছিল না, তখন কেবল বিশ্বপিতা ছিলেন। তাহাকে কেহ সৃষ্টি করে নাই, কেহ তাহাকে দেখিতে পায় না। তিনি যাহা চাহেন তাহাই হয়। সৃষ্টির আগে চারিদিকেই শূন্য আর অন্ধকার ছিল। সেই শূন্যের মাঝখানে ছিল গিন্নুঙ্গা নামে গহ্বর। সেই গহ্বরের উত্তরে কুয়াশার দেশ, তাহার মাঝখানে হার্গেলমির নামে ঝর্ণার গরম জল টকবক করিয়া ফুটিত। সেই গহ্বরের দক্ষিণে মস্পেলসহাইম অর্থাৎ আগুনের দেশ। সুরতর নামে বিশাল দৈত্য জ্বলন্ত তলোয়ার হাতে সেই দেশে পাহারা দিত। সেই যে গিনুঙ্গা নামে গহ্বর, তাহার ভিতরটা ছিল বড়ই ঠান্ডা। হার্গেলমির ঝর্ণার জল তাহাতে পড়িয়া বরফ হইয়া যাইত। সুরতরের তলোয়ার হইতে আগুনের ফিনকি পড়িয়া সেই বরফকে গলাইয়া দিত। সেই আগুন আর বরফের লড়াই হইতে গিনুঙ্গা গহ্বরের ভিতরে ইমির নামক অতি ভীষণ দৈত্য আর আদমলা নামে গাই জন্মাইল। ইমির আদমলাকে পাইয়া তাহার দুধ খাইতে লাগিল, আর আদমলা আশপাশের বরফে লবণের গন্ধ পাইয়া তাহাই চাটিতে আরম্ভ করিল। চাটিতে চাটিতে সেই বরফের ভিতর হইতে একটি দেবতা বাহির হইলেন, তাহার নাম বুড়ি। এই ইমির হইতে অসুর আর বুড়ি হইতে দেবতাগণের জন্ম, আর জন্মাবধি অসুর আর দেবতার বিবাদ। যুগ যুগ ধরিয়া সেই বিবাদ চলিতে থাকে। শেষে অনেক যুদ্ধের পর দেবতারা ইমিরকে মারিয়া ফেলেন, আর যত অসুর ছিল ইমিরের রক্তের বন্যায় সকলেই ডুবিয়া মরে। বাকি থাকে কেবল বার্গেলমির নামে একজন আর তাহার স্ত্রী। এই দুজনে একখানি নৌকায় করিয়া সকল জায়গার শেষে একেবারে ব্রহ্মাণ্ডের কিনারায় গিয়া ঘর বাঁধিল। সেই স্থানের নাম হইল জোতনহাইম বা দৈত্যপুরী। সেই দৈত্যপুরীতে অসুরের বংশ বাড়িতে লাগিল। দেবতা অসুরের বিবাদও আবার জাগিয়া উঠিল। এদিকে অসুর সব মরিয়া যাওয়াতে দেবতারা কিছুদিনের জন্য যেন একটু আরাম পাইলেন। তখন তাহাদের মনে হইল যে চারিদিকে কেবলই শূন্য আর কুয়াশা, আর আগুন আর বরফের লড়াই দেখিতে একটুও ভালো লাগে না। তাই তাহারা সকলে মিলিয়া যুক্তি করিলেন যে চলো আমরা ইমিরের দেহ হইতে গাছপালা, নদ নদী আর পাহাড় পর্বতের সৃষ্টি করি। এই বলিয়া তাহারা ইমিরের দেহটাকে সকলে মিলিয়া গড়াইয়া গিনুঙ্গা গহ্বরে নিয়া ফেলিলেন। তাহাতে গহ্বরও বুঝিল, সেই সৃষ্টি রাখিবার একটা জায়গাও জুটিল। ইমিরের রক্তে সমুদ্র তো আগেই হইয়াছিল, উহার মাংসে মাটি গড়িতেও বেশি বেগ পাইতে হইল না। হাড় আর দাঁত হইল পাহাড় পর্বত, চুল দাড়ি হইল গাছপালা, মাথার খোলটা হইল আকাশ, মগজগুলি হইল মেঘ। কাছেই আগুনের দেশ ছিল, সেখানে সেই সুরতর নামে দৈত্য থাকিত। সেইখানকার আগুনের ফিনকি দিয়া চন্দ্র, সূর্য আর তারা হইল। এদিকে কিন্তু ইমিরের মাংস পচিয়া তাহাতে পোকা ধরিয়াছে। দেবতারা ভাবিলেন, তাই তো এই পোকাগুলিকে কি করা যায়? এইগুলি হইবে পরী, ভূত আর বামন। পরীরা দেখিতে ভারী সুন্দর, তাহারা আকাশ আর পৃথিবীর মাঝখানে থাকে, চাঁদের আলোতে খেলা করে, প্রজাপতির পিঠে চড়িয়া ফুলগুলিকে ফুটাইতে আসে, আর নানা মতে লোকের উপকার করে। ভূত আর বামনগুলি দেখিতে যেমন বিশ্রী তেমনি দুষ্টু। তাহারা মাটির নিচে থাকে, সোনা রূপা মণিমাণিকের সন্ধান রাখে, আর লোকের মন্দ করিতে রাত্রে বাহিরে আসে। দিনে তাহাদের মাটির উপরে আসিবার হুকুম নাই, আসিলে পাথর হইয়া যায়। সকলের মাঝখানে দেবতারা আগেই তাহাদের নিজের থাকিবার জায়গা করিয়া রাখিয়াছিলেন। সেই জায়গার নাম আসগার্ড বা স্বর্গ। সেখানকার রাজা ছিলেন বিশ্বপিতা।
তাহার অন্য নাম ওডিন বা উওডেন, যাহা হইতে বুধবারের নাম ওয়েডনেসডে হইয়াছে। ইহা হইতেই সকল দেবতা আর মানুষের জন্ম। ইহার নাম বিশ্বপিতা। স্বর্গের সকলের চেয়ে উঁচু সিংহাসনে ওডিন তাহার রানী ফ্রিগ্গার সহিত বসিয়া স্বর্গ মর্ত পাতাল কোথায় কি হইতেছে তাহার সংবাদ লইতেন। কিছুই তাহার চোখ এড়াইতে পারিত না। ওডিনের একটিমাত্র চোখ ছিল, আর একটি চোখ তিনি মিমির নামে এক বুড়োকে দিয়াছিলেন। সেই বুড়োর একটি ঝর্ণা ছিল, তাহার জল খাইলে ভূত ভবিষ্যৎ সকল বিষয় জানা যাইত। ওডিন সেই ঝর্ণার জল খাইতে গেলেন। বুড়া বলিল, তোমার একটি চোখ না দিলে জল খাইতে পারিবে না। কাজেই একটি চোখ খুলিয়া দিয়া ওডিনকে সেই জলের দাম দিতে হইল। বুড়া সেই চোখটি নিয়া তাহার ঝর্ণার জলে ডুবাইয়া রাখিল। সেখানে সেটি দিনরাত ঝিকমিক করিত। ওডিন ঝর্ণার জল খাইয়া সকলের চেয়ে বেশি জ্ঞানী হইলেন, আর সেই ঘটনার চিহ্ন রাখিবার জন্য ঝর্ণার ধারের গাছের ডাল দিয়া একটা বল্লম তৈরি করিয়া রাখিলেন। সে এমনই আশ্চর্য বল্লম যে কিছুতেই তাহাকে ঠেকাইতে পারিত না। ওডিনের এক পুত্রের নাম টিউ। ইহার নামে মঙ্গলবারের নাম টিউসডে হইয়াছে। ইনি বীরত্ব আর যুদ্ধের দেবতা। ওডিনের যেমন একটা আশ্চর্য বল্লম ছিল, ইহার তেমনি একটা তলোয়ার ছিল। লোকে এই তলোয়ারকে বড়ই ভক্তি করিত, আর যার পর নাই যত্নে একটা মন্দিরের ভিতরে তাহা রাখিয়া দিত। তাহাদের বিশ্বাস ছিল যে এই তলোয়ার যাহার কাছে থাকিবে সে কখনো যুদ্ধে হারিবে না। কিন্তু হায়, একদিন কে সেই তলোয়ার চুরি করিয়া লইয়া গেল। শোনা যায় তারপর সেই তলোয়ার লইয়া অনেকে পৃথিবী জয় করিয়াছে, আবার সেই তলোয়ারেই তাহারা মারা গিয়াছে। এমনি করিয়া তাহার দ্বারা কতই কাণ্ড হইল, কিন্তু টিউর ঘরে আর তাহা ফিরিয়া আসিল না। ওডিনের আর এক পুত্র থরের নামে ইংরাজি থার্সডে হইয়াছে। থরের মতো জোর কোনো দেবতার ছিল না, দেখিতেও কেহ তাহার মতো এমন বিশাল ছিলেন না। তাহার হাতুড়ি দিয়া যাহাকেই তিনি ঠাঁই করিয়া মারিতেন, সে পাহাড়ি হোক আর পর্বতী হোক, তখনই গুড়া হইয়া যাইত। স্বর্গে বাইফ্রেস্ট নামে এক বিচিত্র সেতু আছে, যাহাকে তোমরা বলো রামধনু। সেই সেতুর উপর দিয়া দেবতারা যাওয়া আসা করিতেন, অর্থাৎ আর সকল দেবতারাই করিতেন, কিন্তু থর কখনো সেই সেতুর উপর যাইতেন না, গেলে তাহা ভাঙিয়া পড়িত। ফ্রাইডে যাহার নামে হইয়াছে তাহার নাম ছিল ফ্রিয়া। তিনি ছিলেন সৌন্দর্যের দেবতা। কেহ বলে ইনি ওডিনের রানী ফ্রিগ্গা। যুদ্ধে যত বীরের মৃত্যু হইত তাহাদের অর্ধেক ফ্রিয়ার কাছে যাইত। ফ্রিয়া তাহার সঙ্গিনী ভ্যালকির দিককে লইয়া সেই বীরদিগকে নিতে যুদ্ধক্ষেত্রে আসিতেন। তাহার সভায় গিয়া বীরদিগের সুখের আর সীমা পরিসীমা থাকিত না। সেখানে হাইদ্রুর নামে ছাগল ছিল, তাহার দুধ ছিল অমৃতের মতো। সে দুধ দোহাইয়া শেষ করা যাইত না। আর সেহেমরির নামে যে শুয়োরটি ছিল, তাহার মাংসও ছিল তেমন মিষ্ট। এলধিমনির নামে পাচক তাহা ততোধিক মিষ্ট করিয়া রাঁধিত। বীরের ক্ষুধা বুঝিতেই পারো, তাহারা খাইত কেমন, কিন্তু সে মাংস কিছুতেই ফুরাইত না। খাওয়া দাওয়া শেষ হইয়া গেলে আবার যেমন শুয়োর তেমনটি বাঁচিয়া উঠিয়া ঘুঁত ঘুঁত করিতে থাকিত। ঠানদিদির বিক্রম। আমাদের এক ঠানদিদি ছিলেন, অবশ্য ঠাকুরদাদাও ছিলেন, নইলে ঠানদিদি এলেন কোত্থেকে। তবে ঠাকুরদাদাকে পাড়ার ছেলেরা ভালো রকম জানত না। ঠাকুরদাদার নাম রামকানাই রায়। লোকে তাকে কানাই রায় বলে ডাকত, কেউ কেউ রায়মশাইও বলত। ঠাকুরদাদাকে যে ছেলেরা জানত না তার একটা নমুনা দিচ্ছি। ঠানদিদির বাড়িতে এক ঝাড় তলতা বাঁশ ছিল। ওই বাঁশে ভালো মাছ ধরবার ছিপ হতো।
একবার কয়েকটি ছেলে ছিপ তৈরি করবে বলে চুপি চুপি একটি বাঁশ কেটে রাস্তায় টেনে এনেছে। অমনি দেখে রায়মশাই সম্মুখে। তারা তখনই হাত জোড়ো করে বললে, আপনার পায়ে পড়ি, ঠানদিদিকে বলবেন না। তিনি তো শুনে অবাক। আরে বলিস কি, আমার বাঁশ নিয়ে পালাচ্ছিস আর বলছিস বলবেন না? ছেলেগুলি সকলে মিলে কেবলই বলতে লাগলো, আপনার পায়ে পড়ি, ঠানদিদিকে বলবেন না। তখন রায়মশাই বেগতিক দেখে বললেন, তোরা বাঁশ দিয়ে কি করবি? আগে ছিপ করব। আচ্ছা নিয়ে যা। তখন আবার দেখবেন ঠানদিদিকে যেন বলবেন না বলে ছেলেগুলো বাঁশ নিয়ে ছুট। এখন বোধ করি তোমরা বুঝতে পারছ রায়মশাই যে ঠাকুরদাদা তা অনেক ছেলেই জানতো না। ছেলেরা জানতো ঠানদিদির বাড়ি, ঠানদিদির বাঁশঝাড়, ঠানদিদির কাঁঠাল গাছ, বিশেষভাবে ঠানদিদির কুল গাছ আর পেয়ারা গাছ। ঠানদিদির পুত্র সন্তান নেই, কেবল 3টি মেয়ে। বড় মেয়ে দুটির বিবাহ হয়ে গেছে, ছোটটির বয়স 9-10 বছর। ঠানদিদির বয়স 40-এর উপর। বাড়িতে অন্য লোকজন নেই, কিন্তু তা হলেও ঠাকুরদাদা বিদেশে গেলে ঠানদিদির চৌকিদার বা ঘরে শোবার জন্য বুড়ো স্ত্রীলোকের দরকার হয় না। ঠানদিদি অনায়াসে একাই থাকেন। একবার ঠাকুরদাদা বিদেশে গেছেন, ঠানদিদি কেবল ছোট মেয়েটিকে নিয়ে বাড়িতে আছেন। সেই সময়ে একদিন দুপুর রাত্রে মেয়েটি বলল, মা, কে যেন আমার গায়ে হাত দিল। ঠানদিদি বললেন, চুপ কর, কথা বলিস না। ঠানদিদি পূর্বেই টের পেয়েছেন ঘরে চোর ঢুকেছে। তারপর চোর যেই বাক্স প্যাঁটরার সন্ধানে ঘরের অন্যদিকে গিয়েছে, অমনি ঠানদিদি আস্তে আস্তে উঠে বাটনা বাটা শিলখানা এনে শীদের মুখে চাপা দিলেন। তোমরা শহরের ছেলেরা বোধ করি বুঝতে পারলে না শীত কি। পাড়া গাঁয়ে অনেক মেটে ঘর, ওই সব মেটে ঘরে শীতকাঠি খুঁড়ে চোর ঘরের ভেতর ঢুকে চুরি করে। এইবার আরো মুশকিল হলো, শীতকাঠি কি? শীতকাঠি যে কি তা আমিও কখনো চোখে দেখিনি। সম্ভবত ওটা খন্তা বা শাবলের মতো লোহার কোনো অস্ত্র হবে। এই শীতকাঠি তৈরি সম্বন্ধে পাড়া গাঁয়ে একটা কথা আছে, চোরে কামারে কখনো দেখা হয় না। শীতকাঠি যখন লোহার অস্ত্র তখন অবশ্যই ওটা কামারে গড়ে। কিন্তু চোর কি কামারের বাড়ি গিয়ে বলে, কর্মকার ভায়া আমাকে একটা শীতকাঠি তৈরি করে দাও? নিশ্চয় না। তাহলে তো সেইখানেই সে চোর বলে ধরা দিল। কামার ভায়া চোরে নিতান্ত বন্ধু হলেও সময় মতো অন্য 2-10 জন বন্ধুর কাছে সে গল্পটা করবেই। দরকার হলে পুলিশের কাছেও বলতে পারে। তবে চোর কি করে শীতকাঠি গড়ায়? আমরা ছেলেবেলায় শুনতাম, চোরের শীতকাঠি দরকার হলে চোর একখানা লোহা আর একটি আদুলি রাতে কামারশালের এমন জায়গায় রেখে যায় যে কামার সকালে কামারশাল খুলবার সময় সেটা তার নজরে পড়ে। তখন কামার অন্য কাজ বন্ধ রেখে সকলের অসাক্ষাতে শীতকাঠিটি তৈরি করে। কামারশাল বন্ধ করবার সময় ঠিক সেই জায়গায় সেটি রেখে দেয়। রাত্রে চোর এসে সেটি নিয়ে যায়। এখন আসল কথা শোনো। ঠানদিদি শীদের মুখে শিলটি চাপা দিয়ে তার পাশে চুপ করে বসে আছেন। তারপর চোর একটি বাক্স এনে শীদের কাছে যেমন নামিয়েছে অমনি ব্যাটাকে জাপটে ধরেছেন। তখন চোর নাকি সুরে বলল, মা ঠাকুরন ছেড়ে দিন। ঠানদিদি বললেন, বল বেটা তুই আগে কে, নইলে এখনই পাড়ার লোক ডেকে তোকে শ্বশুর বাড়ি পাঠাবার ব্যবস্থা করব। চোর দেখল নাম না বললে আর নিষ্কৃতি নেই, কাজেই বলল, মা ঠাকুরন আমি শীতল। তা শুনে ঠানদিদি বললেন, হত ভাগা, মরতে আর জায়গা পাওনি? যাও, ওই বাইরে কলসি আছে, পুকুরে গিয়ে জল আনো, তারপর কাদা করে শীত বোঝাও। ওই গোয়ালে গোবর আছে, গোবর দিয়ে ভিতর বার ভালো করে নিকিয়ে দিয়ে যাও। আমি সকালে উঠে এসব হাঙ্গামা করতে পারবো না। শীতল তখন কলসিটি নিয়ে আস্তে আস্তে পুকুর ঘাটে গেল। তখন ফাল্গুন মাস, পাড়া গাঁয়ে বেশ শীত। সেই শীতে পুকুর থেকে জল এনে কাদা করে শীত বুঝিয়ে ভালো করে নিকিয়ে তবে শীতল ছুটি পায়। তোমরা চালাক ছেলেরা ভাবছ চোরটা কি বোকা,
কলসি নিয়ে অমনি পালালো না কেন? শীতল কলসি নিয়ে পালালে তার কি দশা হতো, তার একদিন তোমাদের বলবো।